আমাদের বিজয়ী বাংলাদেশ তারা এক স্বৈর শাসককে উৎখাত করেছে। কথাটি আমার নয়, কথাটি দ্য ইকোনমিস্টের 2024-এর বর্ষসেরা দেশ হয়েছে বাংলাদেশ। গত 12 মাসের সবচেয়ে বেশি উন্নতি করেছে যেই দেশগুলো, সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে বাংলাদেশকে। দর্শক, পরিবর্তিত পরিস্থিতিতে অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর যে বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি, সেই বাস্তবতায় বাংলাদেশের জন্য এটি নতুন একটি সম্মান। দ্য ইকোনমিস্টের 24-এর বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশ প্রথম হয়। আপনাদের সবাইকেও শুভেচ্ছা জানাতে চাই এবং সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। সেই সাথে এই বর্তমান বাস্তবতায় যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সেটি নির্বাচন। সেই নির্বাচন নিয়ে আকাঙ্ক্ষার দোলাচল আছে আশঙ্কাও। সেই সব কিছু নিয়ে আজকের দেশাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আছেন ডক্টর জাহেদুর রহমান, শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, নির্বাচন সংক্রান্ত বক্তব্য কি অস্পষ্ট, এ নিয়ে আজকে আলোচনা করতে চাই। ডক্টর জাহেদুর রহমান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। যেহেতু আপনি নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনে কাজ করছেন, নির্বাচন নিয়ে অনেক ধরনের আশা আছে, অনেক ধরনের আশঙ্কাও আছে, সেই সাথে অনেক আলোচনা সমালোচনাও আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে সময়টি আসলে সবাই প্রত্যাশা করছিল, সেটি ঘোষণা করা হয়েছে, কিন্তু এরপরও আসলে বলতে হয় ঘোষণা হয়েও যেন আসলে হয়নি। সুনির্দিষ্ট সময় একটি প্রত্যাশা ছিল বড় রাজনৈতিক দলগুলোর, সেটি তারা আসলে প্রত্যাশা পূরণ হয়নি বলতে চাইছে, এবং নির্বাচনের দুটো সময় দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025-এর শেষ নাগাদ অথবা 2026-এর জুন নাগাদ আসলে নির্বাচন হতে পারে। তার মানে কি নির্বাচনের যে রোডম্যাপ আমরা প্রত্যাশা করছিলাম সেটি এখনো যথেষ্ট অস্পষ্ট? আমি এর চাইতে খুব বেশি স্পষ্ট এখন হওয়া দরকার ছিল বলে মনে হয় না। এখন হেলাল ভাইয়ের দল বিএনপি যেভাবে বলছেন, এটা বলতেই পারেন, এটা ওনাদের বলারই কথা। কেন বলার কথা, আমি সেই জায়গায় আসছি। সো মোটামুটি এই সময়ে এটা বেশ স্পেসিফিক একটা রোড ম্যাপ আমি মনে করি। কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা দুটো কথা বলেছেন। একটা হলো যদি শুধু নির্বাচন রিলেটেড কিছু কাজ করে, যেমন ভোটার তালিকা ঠিকঠাক মতো আপডেটেড হয় নাই, যেহেতু এর আগে নির্বাচনই হতো না, মানুষ আগ্রহী হয় নাই ভোটার তালিকা ইনক্লুডেড হতে। সো এটা একটু আপডেট করার জন্য একটু বেশি সময় লাগবে। এটা যদি বাংলাদেশের ধারাবাহিকভাবে নির্বাচন হতো তাহলে বেশি সময় লাগার কথা ছিল না। সো ওটা, এবং আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে খুব সিরিয়াসলি চাইছি আমাদের এবার যত বেশি সম্ভব প্রবাসী ভোটারকে ভোটের ব্যবস্থা করা। সো এই প্রসেস সব করে এক বছরের মধ্যে 25-এর শেষের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। আরেকটা হচ্ছে উনি এটা বারবার বলছেন, ওনার কথার মধ্যে কিন্তু অস্পষ্টতা নেই। আর যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আরো কিছু সংস্কারের জন্য সবাই একমত হয়, আরো 6 মাস সময় লাগতে পারে। যদি না লাগে তাহলে হবে না। যেমন সম্ভবত আজকে নিউজ আছে বিএনপি এবং সমমনা জোটরা একত্রে বসেছিলেন এবং তারা চেয়েছেন 25 সালের মধ্যে নির্বাচন হোক। আমি যোগ করতে চাই, জামায়াতের পক্ষ থেকেও আজই স্পষ্টভাবে 25 সালের মধ্যে নির্বাচন হোক এটা বলেছেন। যদিও শুরুতে তারা মাঝামাঝি পথ, এবং বিএনপিকে এক ধরনের ইঙ্গিত করে যে অস্থির হয়ে গেছে কেউ কেউ নির্বাচনের জন্য, তারা এখন 25 বলছেন। সো এই মুহূর্তে মাঠের সবচেয়ে বড় দুই অপারেটর রাজনীতিতে বিএনপি এবং এরপরই জামাত। গ্যাপ ইজ হিউজ, বাট সেকেন্ড আওয়ামী লীগ যেহেতু পলিটিক্যাল সিনারিওতে নেই এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ। সো তারা যখন একসাথে বলছেন, এখন বিরুদ্ধে যেটা আছে সেটা হলো, এটা আমরা আসলে একটু দেখব, কারণ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মধ্য থেকে একটা রাজনৈতিক দল তৈরি হবে, আমি ভুল না করে থাকলে জনশক্তি বা এরকম একটা নাম হতে যাচ্ছে। তারা অবশ্য এখন নির্বাচনটা কিভাবে চায়, কারণ তারা এখন স্পেসিফিকলি বলছে না, কিন্তু তারা একসময় বলতে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এখন তো ডক্টর ইউনূস সংস্কার সহই বলছেন সর্বোচ্চ 1.5 বছর লাগতে পারে। তারা এখন নতুন দাবি যুক্ত করছেন যে শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের বিচার ছাড়া নির্বাচন হবে না। আমি জানি না, নির্বাচন তো কয়েক বছরও লেগে যেতে পারে, দীর্ঘ প্রক্রিয়া। সুতরাং তাদের দিক থেকে নির্বাচনের 1.5 বছরে তারা সন্তুষ্ট নন বলে আমার মনে হয়। কিন্তু আমি যেটা মনে করি, এখন একটা টাইমলাইন গ্রসলি আছে এবং এটা যথেষ্টই স্পষ্ট। স্পেসিফিক তারিখ বা মাস তো এখন হবে না। আর বিএনপি তার জায়গা থেকে যেটা বলবেন, যেটা চেষ্টা করছেন তারা শুরু থেকে, তারা যেহেতু গিভেন কন্ডিশন, আমাদের একটা জিনিস বুঝতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চাইছে সংস্কার বা বিচার, এগুলো বিষয় না, একদম টু বি স্পেসিফিক। ওনারা নতুন দল করছেন, ওনারা মনে করছেন ওনারা যদি একটু বেশি সময় পান তাহলে দলটা একটু বেশি গুছিয়ে নিতে পারবেন। এটা পলিটিক্যাল চিন্তা, এই কারণে আসলে নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ আছে কি তাহলে? আসছি, কিন্তু তারা চাইছেন ওই কারণে। সুতরাং একইভাবে আমি যদি এখন হেলাল ভাইয়ের দলের কথা বলি, গিভেন কন্ডিশনে যদি আজও নির্বাচন হয়, শেখ হাসিনা পতনের পর দিনও যদি নির্বাচন, তাদের সে সাংগঠনিক শক্তি আছে নির্বাচনটাকে চালানোর জন্য, তারা ক্ষমতায় গেছেন নির্বাচন করে। সো ওনারা যেহেতু ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি খুব দ্রুত, সুতরাং ওনারা তাই চাইবেন। সো এটার মধ্য দিয়ে এক ধরনের মিথস্ক্রিয়া হবে, এবং আমি মনে করি
25-এর মধ্যে সরকার যদি মানে হেলাল ভাইরাও বলেন যে আমরা 3 বছর সময় দিতে চাই, সরকার 3 বছর সময় নেবে না। এটুকু বলে শেষ করি কেন, আমি ব্যাখ্যা করব। দেশের অর্থনীতি যেদিকে যাচ্ছে, সরকার কিন্তু নির্বাচন দিয়ে বাঁচবে 25 সালের মধ্যে, এটা আমি ধারণা করি। মূল কারণ অর্থনীতি। জি, এই যে সরকার আসলে নির্বাচন দিয়ে বাঁচবে, সেটি যেমন আসলে আমাদের জন্য একটি আশঙ্কার জায়গা, তেমনি আসলে আমি শুরুতে যে সুখবরটি দিয়ে শুরু করেছিলাম আজিজুল বারী হেলাল, দ্য ইকোনমিস্টের তালিকায় 24-এর বর্ষসেরা দেশ বাংলাদেশ, এবং সাধারণত যে বিষয়টিকে এই কারণে প্রধান বিষয় চিন্তা করা হচ্ছে সেটি স্বৈরাচার সরকারের পতন, এবং সেটি পতনের পরে আসলে নতুন দিকে বাংলাদেশ যে যাত্রা শুরু করেছে, এই জিনিসটিকে বিএনপি কিভাবে দেখছে? এটা তো সত্য কথা যে এই 24 সালে স্বৈরাচারের পতন ঘটেছে দীর্ঘ 17 বছরের সংগ্রামের ফলে, এবং নতুন একটা নিউ বিগিনিং, এ ব্যাপারে তো কোনো কারো দ্বিমত থাকার কথা না। একটা নতুন যাত্রা শুরু হয়েছে এখন। এটা আমরা পজিটিভলি দেখি যে নতুন যাত্রা অবশ্যই শুরু হয়েছে, কিন্তু এখন সেই নতুন যাত্রা কি নতুন থাকলো, না আবার সেই পুরনো কাদা ছোড়াছুড়ি রাজনীতিতে ফিরে গেল, বা আপনার ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে চলে গেল, বা রাজনীতির সম্বন্ধে মানুষের যে ভুল ধারণা, ক্রিমিনালাইজেশন বা অন্য কিছু, সেই ধারণায় চলে গেল। এই নতুন যাত্রাটা কি অব্যাহত থাকছে কিনা, এই জন্য জাহিদ ভাইয়ের কথাকে আমি কিছু ধার করে নিতে চাই যে জাহিদ ভাই বলছেন যে এর থেকে আর কি স্পষ্ট হবে নির্বাচনের সঠিক যে সময়। দেখেন কতগুলো ডেট পাওয়ার পরে আমি শেষে বলি 1.5 বছর, অর্থাৎ জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এটা মানে শেষ কথা, এটাই শেষ কথা। মাহফুজ যে স্ট্যাটাসটা দিয়েছে খুব সম্ভব, তাই না? না, এটা শেষে ওই যে প্রেস উপদেশ, প্রেস সচিব উনি স্পষ্ট করেছেন, শফিকুল ইসলাম, হ্যাঁ, উনি মনে হয় বলছে যে 30 জুনের সর্বোচ্চ সীমা, জুনের সর্বোচ্চ সীমা। এখন এই যে তার মানে 1.5 বছর, 1.5 বছর তো মনে হয় 1.5 বছর আর এই 10 দিন। তাহলে আপনি এখন বলতে হবে অন্য কথা বলছেন। বিএনপি বলছে যে আপনারা পর্যবেক্ষণ করে দেখেছেন যে এই সংস্কার 4 থেকে 5 মাসের বেশি সময় লাগার কথা না। সেই জায়গাতে আসছি আমি। জাহিদ ভাইয়ের সাথে এই কথাগুলো কিছুটা ধার করলাম, কিছুটা তো কন্টেস্ট করতে হবে। 1.5 বছর এটা কিন্তু তিনি বলছেন। এখন প্রথম হলো যে এই 1.5 বছর সরকার চালানোর মতো সক্ষমতা এই সরকারের আছে কিনা, সেই অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতা তো নেই প্রথমেই, এবং দক্ষতা আছে কিনা। জিনিসপত্রের দাম, ইকোনমিক্সের কথা তো জাহিদ ভাই বললেন, যেটা আমি ধার করেছি মেনলি। জিনিসপত্রের দাম যেভাবে হু করে বাড়লো, তেল নিয়ে যে তেলেস্মতি করলো, তারপরে এখন আরেকটি যে যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা আবার একটি নতুন দল গঠনের পরিকল্পনা করছে। এছাড়া আমাদের দেশ থেকে যে পতিত স্বৈরাচার, সে পার্শ্ববর্তী দেশে পলায়ন আশ্রয় গ্রহণ করে সেখান থেকে ষড়যন্ত্র করছে, সেখান থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ফেলাচ্ছে না, বিভিন্ন রকম ভাবে আমাদের দেশের পানিঘোলা করছে, রাজনৈতিক স্থিতি নষ্ট করছে, এবং ভারত নিজেও আমাদের দেশ বিরোধী বক্তব্য দিচ্ছে। এখন আমাদের যেহেতু এই 1.5 বছরের সক্ষমতা সরকারের আছে নেই, 1 নম্বর কথা। তারপর তাদের এখন যে কথাবার্তা, যেমন সেনাপ্রধান আপনার 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর কিছুদিনের পরেই তিনি একটা 1.5 বছরের কথা বলছিলেন। এরপর আসিফ নজরুল স্যার যেগুলোকে বারবার আবার ব্যক্তিগত মন্তব্য বলা হচ্ছিল, এই জন্য বলছি যে এই যে লাস্টে যে 30 জুন বলল, এই কথাটা তো আমার কাছে মনে হচ্ছে যে ফ্রাজাইল, ভঙ্গুর, বা যে কোনো ভোলাটাইল বলতে পারে, যে কোনো উড়ে যেতে পারে, নতুন কিছু আসতে পারে। এই জন্য আমরা বলছি যে আমাদের এই বিপ্লব যাতে বেহাত না হয়, আমাদের এই গণ অভ্যুত্থান যাতে বেহাত না হয়, এই গণ অভ্যুত্থানের চেতনা যাতে থাকে, সেজন্য যত সমস্যাগুলো এখন হচ্ছে, যেহেতু স্বৈরাচারের দোসররা প্রশাসনের বিভিন্ন জায়গা, এই কথা একবার বলেছি, বসে আছে, সুতরাং আমরা চাচ্ছি যে অযথা, যেমন আপনার ভোটার লিস্টের জন্য একবার বললো যে 1.5 বছর লাগবে, বলেন কখনো ভোটার তালিকা করতে 1.5 বছর লাগে? আপনার 5000 ইউনিয়নে যদি আপনি বলে দেন, তা 15 দিন কি 1 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব। 5000 ইউনিয়নে যদি আপনি প্রতিনিধি দিয়ে করে নেন, এটা তো আপনার সেই এরকম বিভিন্ন, এরপরে বলছি স্থানীয় সরকার আগে না জাতীয় সংসদ আগে, এই যে বিভিন্ন তত্ত্ব থিওরি দিচ্ছে, বিভিন্ন বাইনারি দাঁড় করাচ্ছে নির্বাচনের সামনে। সংস্কার একটা তো সেটা তো সমাধান হলো যে প্রয়োজনীয় সংস্কার করবে, তারপরেও তো আপনার বিভিন্ন রকম আর কি মুখোমুখি দাঁড় কাছে নির্বাচনের সামনে। এই জন্য বিএনপি বলছে
যে তারা যদি স্পষ্ট করে কিছু বলতে চায় যে সুনির্দিষ্ট করে তারিখ বলতে ভোটার হালনাগাদ কবে হবে, কত তারিখের মধ্যে হবে, নির্বাচন কত তারিখের মধ্যে হবে, আপনার তারপরে আপনার ওই যে নির্বাচন কমিশনের আপনার যে সবকিছুর খুবই সুনির্দিষ্ট একটি রোডম্যাপ আপনারা চাইছেন। ঠিক এখানে ডাক্তার জাহিদুর রহমান এই যে সুনির্দিষ্ট তারিখ বারবার বিএনপি দাবি করছে, তফসিল ঘোষণা কবে হবে, এগুলো নির্বাচনের তফসিল ঘোষণা সবকিছু মিলিয়ে আসলে যে একেবারে টু দি পয়েন্ট বলা আর কি, যদি আমি খুব সহজভাবে বলি, সেটি কি এখনই সম্ভব? একটু সময় লাগবে, কারণ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা প্রথম থেকে একটা কথা বলেছেন যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দেওয়ার, সবগুলো না, প্রথম 6টা, যে 6টা আসলে নির্বাচনের সাথে খুব সিরিয়াসলি জড়িত, সেটা নিয়ে বসা হবে সব রাজনৈতিক দলগুলোর সাথে ফার্স্ট উইক বা সর্বোচ্চ সেকেন্ড উইকের মধ্যে জানুয়ারির। এটা রিপোর্ট হয়ে যাবে, তারপর তারা বসবেন এবং আমাদের 6টা কমিশনের যে 6 চেয়ারম্যান আছে তাদেরকে নিয়ে একটা ঐক্যমত্য মানে আলোচনার জন্য তাদেরকে নিয়োগ করা হবে। অনেক বেশি সময় লেগে যাবে তা না, কারণ এই আলাপটা আসলে আছে এবং জনগণ সংস্কার চায় বলে আমরা একটা কথা বলি। জাহিদুর রহমান, আমরা অনেক আলাপ দেখেছি, সংলাপও অনেকবার হতে দেখেছি, ফলাফল কবে নাগাদ? এবার ফলাফল হবে, এবার ফলাফল হবে মোটা দাগে। কেন বলি, আগে আমরা সিদ্ধান্ত নিয়ে যেতাম যে আমরা সফল হতে দেব না। আগে খেয়াল করুন, দুটো বিবাদমান রাজনৈতিক দল প্রচন্ড যুদ্ধের মতো পরিস্থিতিতে পড়ে গেছে। এবার কিন্তু আমরা যারা বসতে যাচ্ছি এরা কেউ আমাদের এখন একটু উত্তপ্ততা দেখা যাচ্ছে, কিন্তু আমরা কেউ কারো শত্রু নই। আমরা সবাই একত্রে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। শেখ হাসিনা পালানোর কথাটা বারবার বলতে হবে, উনি কিন্তু দেশ ত্যাগ করেননি, উনি ক্ষমতার জন্য পালিয়েছেন। এর সঙ্গে একটু বলে রাখি, আপনি বাংলাদেশ সেরা দেশ হওয়াতে সবাইকে শুরুতে শুভেচ্ছা জানিয়েছেন, শেখ হাসিনাকে একটু শুভেচ্ছা জানাই, মানে তার পালানোটাও আমাদের এই শ্রেষ্ঠ দেশ হওয়ার ক্ষেত্রে রোল প্লে করেছে। তো যেহেতু যেটা বলছিলাম, আমরা সবাই মিলে এই কাজটা করেছি, সুতরাং আমরা যে এবার সবার সদিচ্ছা আছে। ডিফারেন্স হচ্ছে আমরা কতটুকু সংস্কার চাই, কত দিনে চাই, কিভাবে চাই, প্রসিডিউরাল। সেজন্য আমি মনে করি কিছু গ্রস সংস্কারে আমরা আসলে এগ্রি করব। স্বাভাবিকভাবে সবার কতটুকু করব সেটা একসাথে হবে না। এবং আমি যদি বিএনপির কথা বলি, তাদের অ্যাটিটিউড যেটা, সেটাও খুব যে ভুল তা না। ওনারা কতগুলো সংস্কারের কমিটমেন্ট দিচ্ছেন, তাদের 31 দফা অনেকগুলো সংস্কার আছে। তারা বলছেন যে তারা কমিটমেন্ট করছেন, সুতরাং তারা যে ক্ষমতায় আসবেন তাদের হাতেও তো কিছু কাজ ওনারা করে দেখাতে চাইবেন। ফলে ওনারা চান যে ওগুলো কিছু তারা করবেন তাদের হাতে। এবং আপনি যদি বলেন বিএনপি করবে না, তাহলে তো ভয়ঙ্কর কথা। বিএনপিকে তো যে কোনো ভাবে ঘাট ধরে হলো নির্বাচনের বাইরে রাখতে হবে, এটা তো হতে পারে না। আজিজুল বারী হেলাল, আপনারা অনেকটাই নিশ্চিত যে যদি একটি নির্বাচন হয়, যেহেতু মাঠে অন্য কোনো বড় রাজনৈতিক দল এই মুহূর্তে নেই, আপনারাই জয়ী হবেন এবং সে কারণেই আপনারা নির্বাচনের জন্য এত তড়িঘড়ি করছেন? এই প্রশ্নটার উত্তর এক কথায় যে বিএনপির সামনে যত বড় দলই থাকুক, বাংলাদেশে এ পর্যন্ত যত সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিএনপি বারবার ক্ষমতায় এসেছে। নাকি বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, তখনই ক্ষমতায় নির্বাচন হয়েছে? বিএনপি সবসময় আপনার জনপ্রিয় দল, যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন এই আলোচনা করতে গেলে আমার সেই 91, 73 এত দূর যেতে হবে, সেই পুরনো কথা। এখন কথা হচ্ছে যে সদিচ্ছা আছে, জাহিদ ভাই যে বলল, সরকারের কি সদিচ্ছা আছে? আমাদের রাজনৈতিক দলগুলো, আমরা যারা রাজনীতি গণ অভ্যুত্থান করেছিলাম, সমস্ত রাজনৈতিক দলের সদিচ্ছা আছে। উপদেষ্টা পরিষদের মানে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কি সদিচ্ছা আছে? কারণ তাদের বিভিন্ন বক্তব্যে আমাদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে এবং ইতিমধ্যে অনৈক্য তৈরি হয়ে মানে আমরা অনৈক্য করতে চাচ্ছি না, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে করতে চাচ্ছি, কিন্তু উপদেষ্টাদের বিভিন্ন মতলববাজি বক্তব্য আমাদের অনৈক্য তৈরি করছে। সুতরাং সদিচ্ছা আমাদের থাকলেও সরকারের সদিচ্ছার অভাব আছে বিধায় আমরা সেই 2007 সালে যে সন্দেহ পোষণ করেছিলাম যে একটি তেলেসমাতি করে আপনার সংস্কার, পরিবারতন্ত্র, বিভিন্ন কথা বলে তেলেসমাতি করে যেভাবে একটা 17 বছরের স্বৈরাচার আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, এবারও কি সেই দিকে দেশ যাচ্ছে কিনা? কারণ উপদেষ্টা পরিষদের বিভিন্ন রকম বক্তব্য, রেজানা হাসান চৌধুরী সেনকা যে বক্তব্যরা দেখলেন, তারপরে মাহফুজ যে বক্তব্যরা দেখলেন, আরো উপদেষ্টারা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে। এই প্রশ্নটি একটু করতে চাই আমি, ডাক্তার জাহিদুর রহমান, এই ধরনের গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, বিশেষ করে উপদেষ্টাদের কথা যেটি বলছিলেন আজিজুল বারী হেলাল, তারা আসলে যখন বক্তব্য দেন, সেটিকে অনেক সময় আমরা দেখেছি ব্যক্তিগত মতামত বলে আসলে চালিয়ে দেওয়ার এক ধরনের টেন্ডেন্সি বাংলাদেশে আছে। সেই সুযোগ কি আদৌ আছে? এবং তারা আসলে যে মতলববাজি বক্তব্য দিচ্ছেন বলে বললেন আজিজুল বারী হেলাল, সেটি বা কেন? তাদের কোনো সুনির্দিষ্ট তার মানে কি চিন্তা আছে? আমি ঠিক মতলববাজি এরকম কঠোর শব্দ যদি ব্যবহার নাও করি, আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, তাদের যদি কোনো খারাপ ইন্টেনশন নাও থাকে, তাদের বক্তব্য ইন্টারপ্রেট করলে সেটা হয়। তারা কেউ যখন দায়িত্বশীল পদে থাকেন, শব্দটা দায়িত্বশীল পদ, সো তাকে সেই দায়িত্বটাও দেখাতে হবে।
এই মুহূর্তে যখন যে কোনো উপদেষ্টা এমন কোনো মন্তব্য করেন, যেমন ধরুন আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সফল হতে দিতে চায় না, বা আপনি বলছেন যে 53 বছর রাজনৈতিক দলগুলো কি করেছে আমরা দেখেছি, তাই যদি হয়ে থাকে তাহলে তার রাজনৈতিক দল কোনোদিন আসার দরকার না। ফর গডস সেক, আপনি এখন একটা সংবিধান করেন, কোনোদিন কোনো রাজনৈতিক দল আসবে না, এখন যেরকম সরকার এমন চলতে থাকবে। দিনের শেষে আমরা সব সমালোচনার পরও দিনের শেষে দেশ চালাবে রাজনৈতিক দল। কারো যদি মনে হয় যে এই রাজনৈতিক দল পারছে না, আপনি আরেকটা রাজনৈতিক দল খুলবেন, তাও পারছে না আরেকটা দল খুলবেন, আপনাকে পারতে হবে। এবং যুক্তিতে কিন্তু আমরা এভাবে হেরে যাব, কেউ বলছে যে এই দল তো এই খারাপ, ওই খারাপ, সেই খারাপ, তাই যদি হয় আপনি তো ধরছেন যে মানুষ সব তাদেরকে খারাপই বলছে। সো আপনি যদি একটা রাজনৈতিক দল করেন, খুব সম্ভাবনা আছে আপনি মানুষের সমর্থন পাবেন, আপনি নির্বাচিত হবেন, এছাড়া আর কোনো অল্টারনেটিভ তারা চাইছে, তাহলে সেই কারণেই কি নির্বাচন খানিকটা বিলম্বিত হচ্ছে? না, এখন সমস্যাটা ওই জায়গায় যে আপনি সরকারের জায়গায় বসে এমন কিছু বলবেন না যাতে মনে হবে, এমন কিছু করবেন না যাতে মনে হবে আপনি নতুন তৈরি হওয়া বা ইভেন পুরনো কোনো দলকে আপনার সমর্থন দেওয়া হচ্ছে, এটা হতে পারে না। এটা একটা তত্ত্বাবধায়ক সরকার না হলে এটা একটা অন্তর্বর্তী সরকার, নির্দলীয় সরকার। অলরেডি এর মধ্যে স্টুডেন্টরা গিয়ে, এখন যদি স্টুডেন্টের দল তৈরি হয়, এখানে কিন্তু স্টুডেন্টদের স্টেই কি দেখা যাবে, অলরেডি এই প্রশ্ন আছে। তার উপরে যখন আপনি এই প্রশ্নগুলো করবেন, এই ধরনের মন্তব্য করবেন, সেটা নিশ্চিতভাবে অনাস্থা তৈরি করবে। তাতে খুব সতর্ক হতে হবে। এই যে সতর্কতার কথা বলছি আমরা, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানের কোনো সংখ্যা তার মানে সামনের দিকে আছে কিনা? মুখোমুখি অবস্থান হলে তো আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আমরা তো বারবার তাদের সাথে সমন্বয় করেই আমরাই কন্টিনিউয়াস ডায়ালগের কথা বলেছি, সমন্বয় করে একটি গণতান্ত্রিক পথে দেশ চালানোর কথা বলছি। কিন্তু দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে সমস্ত শক্তিগুলো জড়িত বা রাজনৈতিক ব্যক্তি জড়িত, আমি গত দুদিন ধরে দেখছি যে আপনার যে বিতাড়িত ফ্যাসিবাদ, তাদের পুনর্বাসনের একটা প্রক্রিয়া চলছে। এটা আপনার নিশ্চয়ই জাহিদ ভাই লক্ষ্য করেছে যে গত 17 বছরে বিভিন্ন স্থানীয় পরিষদ নির্বাচনে, বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে একক নির্বাচন হতো, অর্থাৎ আওয়ামী লীগই নির্বাচন করতো, ওরাই মেয়র হতো, ওরাই কমিশনার হতো। এইসব কমিশনার এবং মেয়ররা বিভিন্ন সময় মানুষের উপর অত্যাচার করেছে, দুর্নীতি করেছে, এখন পালিয়ে গেছে তারা এখন আবার এই যে নতুন দল যে বলছেন, আমরা কিন্তু নতুন দলকে স্বাগত জানাই, কারণ বিএনপি বাংলাদেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি দিয়েছিল, সুতরাং বহুদলীয় গণতন্ত্রকে আমরা স্বাগত জানাই। আমি সেটা বলছি, কিন্তু এখন দেখছি যে এই যে বিতাড়িত যে ফ্যাসিবাদ এবং বিতাড়িত যে দুর্নীতিবাজ, বিতাড়িত যে আপনার অভিশপ্ত শক্তি, তাদেরকে রিহ্যাবিলিটেশন করে একটা নতুন করে একটা জগা খিচুড়ি তৈরি করে বাংলাদেশের সামনে একটা নতুন আতঙ্ক, সেটি তো আমাদের জন্য খুবই শঙ্কাজনক। আপনি সুতরাং সরকারের এই জাহিদ ভাই যে প্রথম যেটা বললো সদিচ্ছা, সরকারের কতটুকু সদিচ্ছা আছে এটা সরকারকে প্রমাণ করতে, কারণ আমরা সরকারের প্রতি আস্থা নিয়েছি, সরকারকে প্রমাণ করতে হবে সেও আমাদের আস্থা নিয়েছে। এই যে দেখেন, এই যে আপনার বিতাড়িত যে সমস্ত কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান যারা আছে, তাদেরকে সমন্বয় করে পুনর্বাসন করার যে প্রচেষ্টা চলছে, এটা কি আসলে দৃষ্টিকটু না? এটা কি দৃষ্টিকটু না? সেই সময়টাতে আসলে একটি প্রশ্ন করতেই হয়, যে সময় যারা আসলে গণহত্যার সময় একেবারে সম্মুখ সারিতে ছিলেন, তারা কি করে 3.5 মাসেরও বেশি সময় দেশে থেকে এরপরে পালিয়ে গেলেন? কারা তাহলে তাদেরকে সহায়তা করলো? তার মানে কি সত্যি অন্তর্বর্তীকালীন সরকারের সেই সদিচ্ছার কোথাও না কোথাও ঘাটতি আছে কিনা? আমি উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। ZSRM দেশ সাম্প্রতিকের বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ZSRM দেশ সাম্প্রতিক দেখছেন। ডক্টর জাহিদুর রহমান, দ্য ইকোনমিস্টের তালিকায় বাংলাদেশ বর্ষসেরা হয়েছে, সে কারণে আপনিও বলেছেন যে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা, তিনি না পালালে হয়তো আমরা এই বর্ষসেরা হতে পারতাম না। তিনি পালিয়েছেন, সেটি যেমন বাংলাদেশের জন্য সুখবর, কিন্তু তার যারা দোসর ছিলেন কিংবা এই গণহত্যায় যারা খুব সামনের সারিতে থেকে সহায়তা করেছেন, তারা আসলে 3 মাসেরও বেশি সময় এই বাংলাদেশেই ছিলেন এবং তারা খুব সহজেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন। সেটিতে আসলে কারা সহায়তা করলো? সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো না কোনোভাবে জবাবদিহিতার আওতায় আসতেই হবে কিনা? আসতেই হবে। আমি একটা জিনিস একটু যোগ করি, ইকোনমিস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে কিছুটা সরকারের পরবর্তী শ্রেষ্ঠ দেশ হওয়ার ক্ষেত্রে পালানো এবং সরকারের কিছু কৃতিত্ব আছে, আমাদের জনগণেরও কৃতিত্ব আছে। আমি একটু এই জায়গাটা একটু এক্সপ্লেইন করা জরুরি। ধরুন সিরিয়া সেকেন্ড হয়েছে, অথচ সিরিয়ার আসাদকে পালিয়ে যেতে বাধ্য করা, মানে খুব মজার, আসাদ গেছেন রাশা, তার সেই যার দাসের মতো উনি ছিলেন, শেখ হাসিনা গেছেন ভারতে। তো
সিরিয়ার ফাইটটা তত টাফ ছিল, ওরা গৃহযুদ্ধ করেছে 13 বছর, কিন্তু সিরিয়া কেন হয় নাই? সিরিয়া হয় নাই কারণ যারা শেষ পর্যন্ত দামেস্কে এসে ওই সরকারের পতন ঘটিয়েছে, হায়াত তাহরির আশ-শাম নাম, HTS বলে যে দলটা, তারা তাকে ছড়িয়েছে, কিন্তু এখনো সিরিয়ার পুরো নিয়ন্ত্রণ তার হাতে নাই, সিরিয়ার স্টেবিলিটি নাই। ইভেন গৃহযুদ্ধ আবার অন্যান্য গ্রুপ জড়িয়ে পড়ে কিনা, আর অনেক গ্রুপ আছে। বাংলাদেশের শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা, এবং বাংলাদেশের অনেক সমালোচনা আছে, কিন্তু বাংলাদেশ একটা স্টেবল কান্ট্রি আছে, সরকারের কৃতিত্ব আছে, জনগণের কৃতিত্ব আছে। তার প্রমাণ হলো যখন 3 দিন 3.5 দিন সরকার ছিল না, এই দেশে যে কোনো কিছু হতে পারতো, বাট নাথিং হ্যাপেন্ড। ধরুন বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ ছিল, বিএনপি কয়েক লাখ আওয়ামী লীগের লোক মেরে ফেলা সম্ভব ছিল, হয় নাই তো, আওয়ামী লীগের নেতারাই সেটি বলেছিলেন একদম। তো সুতরাং আমাদের জনগণ, সরকার, সবার কৃতিত্বের কারণেও আসলে আমরা এটা বেস্ট হয়েছি, কোনো সন্দেহ নেই। এবার পালিয়ে যাওয়ার কথা বলছি। ইনফ্যাক্ট আমরা পত্রপত্রিকার নিউজ দেখছি, এগুলো ঠিক কতটা ক্রেডিবল আমি জানি না, এটা হলো 1 নম্বর কথা। 3 মাস থাকার পর চলে যায়। প্রথম কথা হচ্ছে ওই যে একটা ঘোলাটে সময় ছিল যখন বাংলাদেশে সেই অর্থে সরকার কাজ করছিল না, এমনকি সরকার আসার পরও পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলোও ঠিকঠাক মতো কাজ করছিল না। সেই সময় যারা পালিয়েছে সেটার জন্য সরকারকে কিছুটা হলেও বেনিফিট অফ ডাউট যদি দেওয়াও যায়, যারা মাস ধরে বা কয়েক সপ্তাহ পরও পালিয়েছে, 3 মাস তো দূরেই থাকুক, সেটা কিন্তু সরকারকে সিরিয়াসলি দায় নিতে হবে। কারণ আমাদের এই মানুষগুলোকে, খুব সিগনিফিক্যান্ট কিছু মানুষকে যদি বিচারের আওতায় আমরা আনতে না পারি প্রকাশ্যভাবে, সেটা আমাদের জন্য একটা বিরাট ব্যর্থতা। এবং 3 মাস পর যদি হয়, যেমন আমার মনে পড়ে জনাব ওবায়দুল কাদের দেশেই ছিলেন এই প্রসঙ্গে, যখন স্বরাষ্ট্র মন্ত্রীকে, উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছেন আমরা তো সন্ধান জানি না, জানলে তো ধরেই ফেলতাম। মানে এই যে জানি না, জানলে খুব ক্যাজুয়ালি বলছেন। ওনাদের আচরণ বা আগেও তাকে খুঁজে বের করার ক্ষেত্রেও তারা এতটা ক্যাজুয়াল ছিলেন কিনা। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেমন দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, এট দ্য সেম টাইম খুঁজে এদেরকে বের করাও খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল। কারণ এদেরকে বিচারের আওতায় আনা আমাদের জন্য জরুরি, এবং এটার দায় তাকে নিতেই হবে। সেখানে আসলে জবাবদিহিতার জায়গা এখনো আমাদের সৃষ্টি করার জন্য আমরা একটু পিছিয়ে আছি। নিশ্চয়ই। আজিজুল বারী হেলাল, নির্বাচন নিয়ে যখনই কথা বলছে, এই মুহূর্তে আসলে বিএনপির সামনে বড় কোনো শক্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়তো নেই, কিন্তু গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে শিক্ষার্থীরা, তারা যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন সেটি, এবং সেই সাথে আমি একটু যুক্ত করতে চাই, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তিনি বলেছেন যে ফ্যাসিবাদী এবং তাদের দোষরদের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই দুটি বিষয়কে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ মনে করছে। আপনি তো নিজেই এখন স্বীকার গেলেন যে ওদের ওই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ডেটটা দিচ্ছে, এই ডেটটা যে ফেক, এত ধারণা করাই যেতে পারে। এই যে তাদের বিচার না হওয়া পর্যন্ত, বিচার হতে কতদিন লাগবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কথাই জনগণ এখন ওইভাবে বিশ্বাস করতে, আর রাজনৈতিক দল তো বিশ্বাস করতে পারবেই না। আমি একটু জাহিদ ভাইকে বলি, 5 তারিখের থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। অতএব যে আন্দোলনের গণ অভ্যুত্থানের ফলে যে ব্যাকলাশটা হয়, সেই ব্যাকলাশটা নিয়ন্ত্রিত হয়েছে বাংলাদেশে একটি সমাজ ছিল, সরকার এখানে কোনো কৃতিত্ব নেই। একটা সমাজ ছিল যেটা ইউরোপ আমেরিকায় যেটা নেই, ইউরোপ আমেরিকার রাষ্ট্র এবং জনগণ। আর আমাদের এই এশিয়ার দেশগুলোতে এটা একটা একাডেমিক আলোচনা যে রাষ্ট্র, সমাজ এবং জনগণ, এই সমাজ স্ট্রং ছিল বলে ব্যাকলাশটা হয়নি, এবং এখানে রাজনৈতিক দলগুলোর একটা ব্যাপক ভূমিকা ছিল। বরঞ্চ এই 8 তারিখের পরে যখন সরকার গঠন হলো, তখন একের পরে এক আইন শৃঙ্খলার অবনতি হতে পারলো। আজকে পর্যন্ত কি বাংলাদেশে 8 তারিখের পর থেকে এই পর্যন্ত কি আইন শৃঙ্খলার কোনো উন্নতি করতে পেরেছে? বাংলাদেশে কোথাও কি আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে? একের পর এক বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড সহায়তা করছে না, জি আইন শৃঙ্খলা বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করছে না, সেটি বলারও কি? তাহলে কি বলতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভার্সেস সরকার মুখোমুখি অবস্থান নাকি? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো সরকারের একটি অংশ, সরকারই তো পরিচালনা করে এটা। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী সরকারের অর্ডার ফলো করছেন, তার মধ্যে 2 জন মুখোমুখি অংশ করছে। সুতরাং আমি বলছি যে আপনার ইকোনমিস্টে যে আপনার প্রশংসাটা করেছে, সেটা হলো যে আপনাদের এই দেশের জনগণ বলতে কিন্তু রাজনৈতিক দল, টু সাম এক্সটেন্ট রাজনৈতিক দল, তাই একটা ভূমিকাকে প্রশংসা করা হয়েছে, এবং একটা নিউ বিগিনিং এর কথা বলছে সে। কিন্তু দেখেন সেই নিউ বিগিনিংটা কি ভালো হচ্ছে? আইন শৃঙ্খলা অবস্থার অবনতি হচ্ছে, দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়ছে, উপদেষ্টারা আমাদের অভ্যুত্থানের শক্তিকে বিভিন্নভাবে ডিসপ্লিট করে দিয়ে তাদের বক্তব্যে ডিসপ্লিট হয়ে যাচ্ছে,
এবং মানে কোনোভাবেই আপনার নির্বাচনের নিয়ে টালভানাই শুরু করেছে। এই টালভানা শব্দটা ব্যবহার করাই স্বাভাবিক, কারণ নির্বাচনের একটা রোড ম্যাপ, সুনির্দিষ্ট তারিখ, আমরা সেই ফর্মটা ডে ওয়ান আমরা চাচ্ছি যে আপনি একটা পরিষ্কার ধারণা দেন কি কি করবেন, কবে কখন কি করবেন। যেমন ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার, অভিশপ্ত সরকার, তারাও কিন্তু একটা রোড ম্যাপ বলেছিল। এই সরকার কিছুই বলতে চাচ্ছে না, ইনি কিছুই বলতে চাচ্ছে না। হ্যাঁ, আমরা তো বলছি যে সরকারের ভিতরে কি সুপ্ত কোনো বাসনা আছে কিনা, যে দেশের ভিতরে যদি আনস্টেবল হয়, সেই সুযোগে যদি আপনার সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা কি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। জাহিদ ভাই যেটা বললেন যে নতুন দল করতে গেলে অনেক সময় লাগে, এখন যে দলটা গঠন করছে এই দল গঠন একটা ফান্ডেরও প্রয়োজন হয়, কিন্তু এটা অস্বীকার করার জন্যই। বিনা ফান্ডে তো আপনি কোনো সংগঠন করা যায় না। এই ফান্ডের উৎস কি, কিভাবে এই টাকাগুলো আসছে, কারণ ক্ষমতায় কারা, ক্ষমতায় তো বিএনপি না, বা ক্ষমতায় আপনার রাজনৈতিক শক্তিগুলো না, ক্ষমতায় তো আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত লোকজন আছে তারা যদি একটা দল গঠন করে, আমি কিন্তু বলছি দলকে বিএনপি স্বাগত জানায়, সেই দলের ফান্ড কিভাবে আসতেছে, এর উৎস কি, আবার যেটা বললাম যে পরাজিত শক্তির রিহ্যাবিলিটেশন একটা কেন্দ্র হচ্ছে কিনা, অনেক ধরনের শঙ্কা আসলে আছে। তার মানে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেখানে আসলে সমীকরণ যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে পাল্টে যেতে পারে। সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন ছাড়াও তো একটি নির্বাচন সম্ভব নয়। তারা যথেষ্ট সহায়তা করছে কিনা, কিংবা তাদের মাঝে আসলে এখনো ফ্যাসিবাদ সরকারের কেউ ঘাপটি মেরে বসে আছেন কিনা, সেটি একটি বড় জায়গায় আছে আমাদের, কিংবা এই সরকারের সাথে তাদের দূরত্ব কতখানি, সেটিও তো একটি বড় প্রশ্ন। এই উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করবো। আরো একটি বিরতির সময় হয়েছে, দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন, ডক্টর জাহিদুর রহমান, যে ধরনের ঘটনা আমরা ঘটতে দেখছি, বিশেষ করে ইজতেমা ময়দানে যে ঘটনা ঘটেছে, সেই সাথে আইন শৃঙ্খলার এই মুহূর্তে আসলে বাংলাদেশে যে অবস্থা, সবকিছু মিলে একটু জানতে চাই, তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্রীয় যারা গোয়েন্দা সংস্থা আছেন সেখান থেকে শুরু করে প্রশাসন কেউই এই সরকারকে সহায়তা করছেন না, নাকি আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে ঘটিয়ে, যেটি বলছিলেন আজিজুল বারিহিলা, যে আশঙ্কার কথা বলছিলেন, দীর্ঘদিন থাকার এক ধরনের পরিকল্পনা চলছে? আমি বরং একটা অন্য প্রশ্ন করি। ধরুন নির্বাচন আসলো, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, এবং নির্বাচন কমিশন কারো সদিচ্ছায় বিশ্বাস করার কোনো কারণ নেই, তাই তো? মানে উনি ধরে নেবেন প্রত্যেকটা দল অনিয়ম করতে পারে, এবং তার দায়িত্ব হচ্ছে তার যে সেটা নির্বাচনের সময় প্রশাসন পুলিশ ব্যবহার করে সে অনিয়মকে নিয়ন্ত্রণ করবে। আমি এখন পাল্টা প্রশ্ন করি, ধরলাম আমরা তাত্ত্বিকভাবে, বলছি না বিএনপিটা করবে, বিএনপি বিরাট দল, নতুন যারা আসলে এবার বিএনপি সবাইকে ধরে চেপে ধরে সবাইকে নির্বাচনী ব্যবস্থা থেকে দূরে সরিয়ে তারা তাদের মতো করে ফেভারের নির্বাচন করতে চায়, ধরে নিলাম। এখন আমাদের পুলিশ প্রশাসন, বিশেষ করে পুলিশ, তার উপরে কি সরকারের ওই পরিমাণ নিয়ন্ত্রণ আছে যে বিএনপি কেউ প্রয়োজনে নির্বাচনের মাঠে একটা পুলিশ বা নির্বাচন কমিশন নিউট্রাল থাকবে, ও কোনো পক্ষ থাকবে না, ওকেও প্রয়োজনে ধরবে, তাকে চাপ প্রয়োগ করবে, প্রয়োজনে শাস্তি দেবে, সেই সক্ষমতা কি আছে? আমি প্রশ্ন কেন করছি, বিএনপির লোকজন কারো কারো বিরুদ্ধে চাঁদাবাজি দখলদারির অভিযোগ আছে, এবং বিএনপি এটাকে রেকগনাইজ করে, এটাকে প্রশংসাটা বিএনপিকে করতে হবে যে তারা শত শত মানুষকে বহিষ্কার করেছেন, বড় বড় পদ থেকেও বহিষ্কার করেছেন। আচ্ছা, কিন্তু এগুলো তো ক্রিমিনাল অফেন্স। সরকার কি এদেরকে ধরেছে বা পুলিশ কি এদেরকে ধরেছে? ওকে তো ক্রিমিনাল অফেন্সের বিচার করতে হবে। বিএনপি যদি ক্ষমতায় থাকতো তখন কিন্তু আমরা পাল্টা প্রশ্ন করতাম, আপনি বহিষ্কার কেন করছেন? শুধু আপনি তো সরকার, আপনাকে ধরতে হবে, কেন আনা হয় না? এখানে তো আইনের আওতায় তাদের আনার কথা ছিল, কিন্তু আমরা তো দেখছি না আইনের আওতায় আনা হচ্ছে। সুতরাং সরকারকে এই জিনিসগুলো বোঝাতে হবে যে সরকার ট্রুলি নিউট্রাল হয়ে কাজ। এবং আমি বিএনপির সাধারণ মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্লিয়ারলি বলতে শুনেছি, যারা বিএনপির লোকজন যদি কেউ অপরাধের সাথে জড়িত থাকে পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা নেয়, তো তারা তো এখনো নিচ্ছে না। সুতরাং নির্বাচনের সময় নেবে কিনা, এটা তো একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের একটু উত্তর চাই আমি। আজিজুল বারিহিলা, বিএনপিকে নিয়ে কোনো সক্ষমতা আছে কি সরকারের? দেখেন জাহিদ ভাই, একটা ভালো প্রসঙ্গ চলছে, যে প্রশাসন আপনার সরকারের কথা শুনছে না, তাহলে তো এখানে সন্দেহ দেখা দিচ্ছে যে নির্বাচনটা কি তাহলে সুষ্ঠু, তো দূরে নির্বাচন কি তাহলে হবে না? যেহেতু সরকার একা, তাতে প্রশাসন কেউ হেল্প করছে না, তাহলে সে নির্বাচন দেবে কি করে? এখানে একটা গোলক ধাঁধা, যে তার মানে কি যে নির্বাচন না হওয়ার একটা কারণ যে প্রশাসন নির্বাচন কমিশন দোষারোপ না, এটা একটা আলোচনা, এটা একটা মানে উনার কথার একটা ক্রিটিক্স আমি করলাম
যে প্রশাসন যেহেতু কথা শুনছে না সরকারের, তাহলে কি সরকার তাকে এই অজুহাত দেখাবে যে আমাকে আবারও প্রশাসন, আমি বলি আমাকে আবারও প্রশাসন রিঅ্যারেঞ্জ করতে হবে, আমাকে নতুন লোক রিক্রুট করতে হবে। তার মানে কি তাহলে 30শে জুন আর থাকছে না, কিন্তু তাহলে কিন্তু 30শে জুন থাকছে না যখনই এই তত্ত্বটা আনা হচ্ছে। এখন সেকেন্ড আর একটা কথা দেখেন যে বিএনপি যে সমস্ত লোককে আপনারা প্রশাসনকে আবার নতুন করে সাজাবেন না, আমরা ক্ষমতা আগে ওই পর্যন্ত যাইতে দেন, আগে যে সমস্যার সমাধান করেন। আর একটা প্রশ্ন আসছে যে বিএনপি তাদেরকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছে, পুলিশ কেন ধরছে না, তাই না? তাইলে বলছেন এটাও একটা প্রশ্ন। তাহলে পুলিশ বিএনপিকে সহায়তা করবে, এই ন্যারেটিভ যখন বাজারে আর কদিন পরে ছাড়া হবে, ছাড়া হলে নির্বাচন দূর হয়ে যাবে। অর্থাৎ নির্বাচন নিয়ে আসলে শঙ্কা এখনো কাটছে না, কথাবার্তা এখনো পরিষ্কার হয়নি। আর এইটা কিন্তু জাহিদ ভাই ঠিকই বলছে, বিএনপিকে আপনি ধন্যবাদ জানাবেন যেহেতু আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আরেকটি কথা, বাংলাদেশের অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি সব দুধে ধোয়া তুলসী পাতা? আজ পর্যন্ত একটা লোকের উপর ব্যবস্থা নেওয়া হলো? আজকে যারা ক্ষমতায় আছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে সমস্ত আপনার দলীয় তাদের যে সমস্ত কর্মকর্তা কি বলবো সংগঠক আছে, আমি যেমন প্রথমে বললাম যে এই নতুন রাজনৈতিক ফান্ডটা কোথার থেকে আসছে, তা আপনারা বিএনপি চাঁদাবাজি করছে তার ব্যবস্থা, তারা আমি বলছি যে এই দেশে বিএনপি ছাড়াও আরো অনেক রাজনৈতিক দল আছে। আপনি কথাটা বোঝেন, আপনি কথাটা জাহিদ ভাই কথাটা বোঝেন যে বিএনপি চাঁদাবাজি করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন কথা হচ্ছে বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল কি সব দুধে দোয়া তুলছে, তারা কি চাঁদাবাজি করছে না? আজ পর্যন্ত কেউ কি ব্যবস্থা নিল? সবাইকে কেন এরকম সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে তারা ভালো? এবং বর্তমানে যারা আরো বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক ঐক্য কমিটি নতুন একটা দল হবে, এদের ফান্ডের উৎস বললাম, এবং এদের হাতে এখন ক্ষমতা, প্রশাসনে তাদের ব্যাপক যাতায়াত, তাহলে এখান থেকে কোনো ব্যবস্থা সবাই বিএনপি একাই অপরাধ করছে, আর কেউ কি অপরাধ করছে না? তাদের ব্যাপারে কোনো কি বক্তব্য আছে জাহিদ ভাই? নাকি আমরা শুধু বিএনপি চাঁদাবাজি, ওরাও কি কেউ চাঁদাবাজি করে না? আমি সেটা মনে করি না। হ্যাঁ, এবং এখন দুটো ব্যাপার, সেটা হলো আমি রাদার মনে করি বিএনপি যে পদক্ষেপ নিয়েছে, মানে মানুষ অন্য কেউ আর চাঁদাবাজি করে নাই এটা মনে করে না, বরং আমি সত্যি একটা স্মার্ট মুভ রাজনীতির মাঠে বিএনপি এটা জরুরি ছিল যে বিএনপি তার পরিবর্তন, তার দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন মানুষের কাছে পৌঁছে দিতে পারছে। একটা দলের অতীতে ভুল থাকতে পারে, 2001-06 সরকারের সময় বিএনপির ভুল ভ্রান্তি ছিল, ভুল ভ্রান্তির ঊর্ধ্বে কেউ না, তারা দেখাচ্ছেন তারা এই পরিবর্তন, সুতরাং তাদের এটা ভালো হয়েছে। কিন্তু আমরা যে কথাটা বারবার বলছি, যেমন ধরুন একজন উপদেষ্টা বলছেন, যিনি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা এত সহজ না, ইত্যাদি ইত্যাদি। মানে আপনার সরকার কেন তাহলে? সরকার কেন তাহলে আপনারা থাকবেন না সরকারে? এই কথাটা আমরা বারবার বলছি, ধরা শুরু হোক, তারপর দেখা যাক কার কজন আছে, সবগুলো স্পষ্ট হয়ে যাবে। বিভিন্ন ফর্মে বিভিন্ন জায়গায় আসলে চাঁদাবাজি দখলদারির তো হয়েছে, সত্যিকার অর্থেই হয়েছে। এখন মানে সমস্যাটা বিএনপির, এটা আমি হেলাল ভাইয়ের ফ্রাস্ট্রেশনটা বুঝি যে ওনারা সৎ উদ্দেশ্যে সহি নিয়তে ওনারা এই কাজটা করেছেন, ওনাদের দলকে ওনারা শুদ্ধ করতে চান, মানুষের সামনেও দেখাতে চান। সেটা নির্বাচনের আগ পর্যন্ত, নির্বাচনের পরবর্তী সময় নির্বাচনের পরবর্তী সময় হবে। আমি বলি অন্য দলের ব্যাপারে কখন হবে? যদি বিএনপির সামনে আরেকটা নির্বাচন দেখে, আমি ধরে নিলাম বিএনপি সৎ না, নির্বাচন কেন কাজ করে জানেন? আপনি নির্বাচনকে ভয় পাবেন। যদি ক্ষমতায় আসার পর, এটা বলে দিচ্ছি আমি আজকে, বিএনপি যদি মনে করে শেখ হাসিনার মতো নির্বাচন চুরি করে ক্ষমতায় থাকবে, তাহলে বিএনপি এগুলো ভুলে যাবে। আর যদি ক্ষমতায় আসে, 5 বছর কিন্তু অনন্তকাল না, তারা ওই সামনের নির্বাচনের দিকে তাকাবেন, তারা কিন্তু নিশ্চিতভাবেই এসব থেকে দূরে থাকবে। আপনারা ভুলে যাবেন না, কি মনে থাকবে? আমরা যদি ভুলে যেতাম তাহলে তো 4 বার ক্ষমতায় আসতাম না। এবং বিএনপি জোর করে, আপনি বলতে পারবেন না কখনো ক্ষমতায় থাকতে চেয়েছে। 96 সালের যে বাই ইলেকশনে, 96 সালের নির্বাচনের কথা বলেন, ওটা তো জাহিদ ভাই নিজেই জানেন, ওটা ম্যান্ডেটরি ছিল নির্বাচনটা আমাদের করা। ওই নির্বাচন করতে যে আমরা কতটা ভোগান্তি হয়েছে আমাদের দলকে, এই ইতিহাসটা বুঝাইতে গেলেও মানে মানুষ বুঝতেও চায় না যে আমরা কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য একটি নির্বাচন করেছিলাম।
মানে আমাদের সেই সৎ সাহস ছিল বিধায় তো আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতাটা ছেড়ে দিয়েছিলাম। এই মুহূর্তে আসলে বিএনপির যে পরিবর্তন আমরা দেখছি সেটি নির্বাচন পরবর্তী সময় সব রাজনৈতিক দলগুলোর মাঝে থাকবে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। আজিজুল বারী হেলাল, ডাক্তার জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ আজকে দেশ সাম্প্রতিকের সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।